মানুষ মারা গেলে তার শরীরটা পুড়ে ছাই হয়ে যায় অথবা মাটিতে মিশে যায়, কিন্তু ওই মারা যাওয়া আত্মাকে যদি জোর করে আটকে রাখা হয়, যদি কোনো প্রাচীন বা অন্ধকার মন্ত্র দিয়ে সেই আত্মাকে বাধ্য করা হয় অন্য কোনো শরীরে প্রবেশ করতে, কালা জাদু বা তন্ত্র সাধনার এক অন্ধকার রূপ হলো এই কঙ্কালতন্ত্র বা ছায়াবেদ। আজ আপনাদের শোনাবো এমন এক অভিজ্ঞতার কথা, যা শোনার পর রাতের অন্ধকারে নিজের ছায়াকেও আপনার ভয় করতে শুরু করবে। আমার নাম রুদ্রাক্ষ, আর আমার এই অজানা কণ্ঠে আপনাদের সবাইকে স্বাগত। আমার পেশা লেখালেখি করা, থ্রিলার আর রহস্য উপন্যাস আমি লিখি, কিন্তু শহরের এই চার দেওয়ালের মাঝে বসে আর প্লট মাথায় আসছিল না। আমার এমন এক জায়গার দরকার ছিল যেখানে কোনো কোলাহল নেই। আমারই এক বন্ধু বিকাশ আমাকে নিষাদপুর গ্রামের কথা বলে। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে গঙ্গার একটা মৃতপ্রায় খাঁড়ির ধারে এই সুন্দর নিষাদপুর গ্রাম। বিকাশ বলেছিল, রুদ্র, ওই গ্রামে আমার দাদুর একটা পুরনো বাগান বাড়ি আছে, বুঝলি তো? প্রায় 20 বছর কেউ থাকে না। তুই চাইলে ওখানে গিয়ে 2 মাস থাকতেই পারিস, কিন্তু হ্যাঁ, একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? সন্ধ্যের পর বাড়ির সীমানার বাইরে কিন্তু পা রাখা যাবে না। কেন? এরকম অদ্ভুত শর্ত কেন? অত শত বলতে পারবো না বাবু। দেখ, যদি শর্তে রাজি থাকিস, আমি তোর থাকার বন্দোবস্ত করতে পারি। আমি আর বেশি কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলাম শর্তে। নিজের দরকারি জিনিসপত্র গুছিয়ে রওনা দিলাম নিষাদপুরের উদ্দেশ্যে। যেদিন আমি প্রথম নিষাদপুর পৌঁছালাম, আকাশ খুব একটা পরিষ্কার ছিল না, তাই ঘাটে কোনো মানুষজনও তেমন নেই। শুধু একটা ভাঙাচোরা ভ্যান দাঁড়িয়েছিল। ভ্যান চালক আমাকে দেখে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন বাবু? আমি তাকে ঠিকানাটা বলতে সে ফিসফিস করে বলল, রায়বাবুদের পোড়া বাড়ি। ওদিকে তো দিনের বেলাতেও লোক যেতে চায় না। তো আপনার ওখানে গিয়ে কি কাজ? আমি পুরো ঘটনাটা তাকে খুলে বললাম। সে বলল, যেতে পারি, তবে এখন যা ভাড়া আছে তার 3 গুণ ভাড়া আমাকে দিতে হবে। আবার অন্যদিকে আজ তো অমাবস্যা শুরু। দর কষাকষি করার পর সে আমাকে পৌঁছে দিল। বাড়িটা যখন আমি প্রথম দেখলাম, আমার গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল। কোনো দিন এর আগে তো আমি এখানে আসিনি, তবুও প্রথমবার দেখে মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করলো। চারিদিকে আগাছায় ভর্তি, দেওয়ালে বড় বড় বটগাছের শিকড়। বাড়ির কেয়ারটেকার হিসেবে একটা লোককে ঠিক করা হয়েছিল, তার নাম বশীকরণ। লোকটার চেহারা যেমন অদ্ভুত, চোখ দুটো তার তেমনি ঘোলাটে। এই রকম অদ্ভুত লোক এর আগে আমি দেখিনি। সে আমাকে দোতলার একটা বড় ঘরে নিয়ে গিয়ে বলল, বাবু, আপনার খাবার আমি দিয়ে যাব, কিন্তু মনে রাখবেন এই বাড়ির ছাদ আর পেছনের দিকের বন্ধ ঘরটায় কখনো যাবেন না। আমি মনে করলাম আমি এখানে নতুন এসেছি, আমি কেনই বা খুলতে যাব। কিন্তু মানুষের মনের এক অদ্ভুত নিয়ম আছে, তাকে যেটা করতে মানা করা হয় ওই কাজটা করার উৎসাহ সব থেকে বেশি মনে কাজ করে। প্রথম 3 দিন আমার বেশ শান্তিতেই কাটলো। 3টে দিন আমি লিখেই কাটিয়ে দিলাম। পরিবেশটা অদ্ভুত শান্ত, কিন্তু কেমন যেন স্যাঁতস্যাঁতে, দম বন্ধ করা। 4র্থ দিন রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আওয়াজটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, আসছে দোতলার ছাদ থেকে।
মনে হচ্ছে কেউ যেন একটা ভারী পাথরের বস্তা হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে। আমি আর বশীকরণ ছাড়া তো এই বাড়িতে আর কেউ নেই। তাই আমি বশীকরণকে ডাকার জন্য নিচে নামলাম, কিন্তু দেখলাম বশীকরণ তো কোথাও নেই। বাইরে থেকে ওর ঘর তালা বন্ধ। তার মানে বশীকরণ বাড়িতে নেই। নতুন জায়গা, আমার কৌতূহল ভয়কে ছাপিয়ে গেল। আমি 3 সেলের টর্চটা নিয়ে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালাম। দেখলাম ছাদের দরজাটা অল্প ফাঁকা হয়ে আছে। ছাদে কেউ নেই, কিন্তু ছাদের এক কোণায় যে ঘরটা বশীকরণ আমাকে খুলতে বারণ করেছিল, সেই ঘরের দরজাটা এখন সামান্য ফাঁকা করা। ভেতর থেকে একটা লালচে রঙের আলোর আভাও আসছে। আমি পা টিপে টিপে খুব সাবধানে ওই দরজার কাছে গেলাম, কিন্তু তেমন কিছুই প্রথমে দেখতে পেলাম না। দরজাটা একটু ফাঁকা করে যেই ভেতর দিকে তাকালাম, আমার রক্ত জমে বরফ হয়ে গেল। ঘরের মেঝেতে সিঁদুর আর মানুষের রক্ত দিয়ে এক বিশাল বড় চক্র আঁকা। চক্রের ঠিক মাঝখানে একটা মানুষের মাথার খুলি, আর তার ওপর একটা মোমবাতি জ্বলছে। খুলিটার চারদিকে 5টা কালো রঙের পুতুল দাঁড় করানো, আর পুতুলগুলোর ঠিক মাঝখানে রাখা রয়েছে আমার একটা ছবি আর আমারই ব্যবহার করা একটা পেন। আমি স্পষ্ট বুঝতে পারলাম কেউ আমার ওপর কোনো ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া করতে চাইছে। কিন্তু কেন? আমি তো এখানে এর আগে কখনো আসিনি। আমার কোনো শত্রুও নেই, আর আমি তো কারোর কোনো ক্ষতিও করিনি। আমি দৌড়ে নিজের ঘরে ফিরে এলাম। দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম, কিন্তু ততক্ষণ যা হওয়ার তা হয়ে গেছে। আমার বারবার মনে হতে লাগলো ঘরের কোণগুলো থেকে অন্ধকার যেন আমার দিকে এগিয়ে আসছে। আমার পুরো শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসতে শুরু করলো। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখ দুটো খোলা। একেই বোধহয় স্লিপ প্যারালাইসিস বলে। হঠাৎ আমি দেখলাম আমার ঘরের বন্ধ দরজা ফুঁড়ে একটা ছায়া ঘরের ভেতরে ঢুকলো। ছায়াটা আর কারণ নয়, বশীকরণের। ওর হাতে একটা লাল কাপড়ে মোড়া কিছু একটা ছিল। সে আমার খাটের পাশে এসে দাঁড়ালো। আমি চিৎকার করতে চাইছি বারবার, কিন্তু গলা থেকে একটা টু শব্দ বার হচ্ছে না। বশীকরণ খুব নিচু এবং খসখসে গলায় বলল, তোর এখানে আসাটা একদমই উচিত হয়নি রুদ্র। আজ 100 বছর ধরে গুরু ওই অন্ধকার ঘরে অপেক্ষা করছে একটা জীবন্ত শরীরের জন্য। আজ রাতে তোর আত্মা এই শরীর ছেড়ে বেরিয়ে যাবে, আর গুরুর আত্মা তোর শরীরে প্রবেশ করবে। বশীকরণ ওর হাতের লাল কাপড়টা খুলতেই দেখলাম তার ভেতর একটা পোড়া মানুষের হাত। শ্মশান থেকে তুলে আনা কোনো চণ্ডালের হাত সেটা। সে হাতটা আমার বুকের ওপর রাখতেই আমার মনে হলো কেউ যেন আমার বুকের ছাতি চিরে আমার হৃৎপিণ্ডটা বাইরে বার করে নিচ্ছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারালাম। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, তখন বেলা অনেক গড়িয়ে গেছে। আমার বুকটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াতে নিজেকে নিজে একটা প্রশ্ন করতে চাইলাম, কিন্তু কোনো উত্তর আমি পেলাম না। আমার বুকের ঠিক মাঝখানে একটা কালো পোড়া দাগ, ঠিক একটা হাতের ছাপ। আমি বুঝতে পারলাম আজ রাতেই বশীকরণ তার কাজ শেষ করবে। আমি মরিয়া হয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের বাজারের দিকে ছুটলাম। গ্রামের একটা চায়ের দোকানে গিয়ে হাঁপাতে হাঁপাতে সব বললাম। দোকানদার শিউরে উঠে বলল, তুমি কার পাল্লায় পড়েছো বাবু? বশীকরণ তো এখন আর মানুষের মধ্যে পড়ে না। আজ থেকে প্রায় 50 বছর আগে ও শ্মশানেই থাকতো। ওর গুরু ছিল ভয়ঙ্কর কাপালিক ভৈরবানন্দ। শোনা যায় গুরুর মৃত্যুর পর বশীকরণ তার গুরুর আত্মাকে কালা জাদু করে ওই বাড়িতেই আটকে রেখেছে। দোকানদার আরও বলল, বাবু, তোমার বাঁচার এখন একটাই রাস্তা। নদীর ওপারের মহাশ্মশানে তারানাথ হগরি থাকেন। শুধু তিনিই পারেন এই কঙ্কাল তন্ত্র কাটাতে।
আমি তড়িঘড়ি করে নদী পার হয়ে মহাশ্মশানে পৌঁছালাম। চারিদিকে চিতা জ্বলছে, তারই মাঝখানে শ্মশানের একদম কোণে ছাই মেখে বসে আছেন তারানাথ অঘরী। তিনি আমাকে দেখেই বললেন, তোর বুকের ভেতর মৃত্যুর গন্ধ, ওই কাপালিক তোর ছায়াকে বেঁধে ফেলেছে। আজ অমাবস্যার মধ্যরাতে তোর ছায়া তোর শরীর থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে। তিনি আমার হাতে একটা মানুষের করটির হার আর কিছুটা চিতার ছাই দিয়ে বললেন, আজ রাতে যখন সে মন্ত্র পড়বে, তুই এই ছাই নিজের সারা গায়ে মেখে নিবি। আর হ্যাঁ, এই হারটা দিয়ে ওর আঁকা রক্তচক্রটা মাঝখান থেকে কেটে দিবি। মনে রাখিস, চক্র একবার কেটে গেলে যেই অশুভ শক্তিকে সে ডেকেছে, সেই শক্তিই তাকে ছিঁড়ে খাবে। কথাটা শুনে আমি বুকে অনেকটা বল পেলাম। নিজের ওপর বাঁচার যে আশাটুকু আমি হারাচ্ছিলাম, তা ধীরে ধীরে আমি সঞ্চয় করতে শুরু করলাম। মাঝরাত, ঘড়িতে ঠিক 12টা। আমি সারা গায়ে চিতার ছাই মেখে দরজার আড়ালে দাঁড়িয়ে আছি, হাতে অস্ত্র হিসেবে সেই করটির হার। বশীকরণ আজ আর মানুষের রূপে নেই, তার পরনে এখন কাপালিকের বস্ত্র, সারা মুখে সিঁদুর আর গলায় হাড়ের মালা। সে কোনো দিকে না গিয়ে সোজা আমার ঘরেই ঢুকলো। আমাকে দেখতে না পেয়ে সে চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করলো। ওম ভৈরবায় নমঃ, শরীরং মে দেহি আত্মনাং নাশায়। ওম ভৈরবং শরীরং নাশায় আত্মনাং মে দেহি নমঃ। ওম ভৈরবায় নমঃ, শরীরং মে দেহি আত্মনাং নাশায়। আমি দেখতে পেলাম মেঝের ওপর বশীকরণের যে ছায়াটা পড়েছিল, সেটা আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। ছায়াটা যেন একটা দানবের আকার নিচ্ছে। ছায়াটা বশীকরণের শরীর ছেড়ে আমার দিকে ধেয়ে এলো। এটাই সুযোগ। এক লাফে বশীকরণের সামনে গিয়ে আমি দাঁড়ালাম। বশীকরণ চমকে চোখ খুলল। তুই তুই এই চিতার ছাই কোথা থেকে পেলি? সে রীতিমতন চিৎকার করে উঠল। আমি কোনো কথা না বলে হাতের সেই ধারালো হাড় দিয়ে মেঝের ওপর ওর আঁকা অদৃশ্য চক্রটা আড়াআড়িভাবে কেটে দিলাম। চক্রটা কাটতেই ঘরের ভেতরের পরিবেশ একেবারে বদলে গেল। যে ছায়াটা আমার দিকে আসছিল, সে হঠাৎ ঘুরে গিয়ে বশীকরণকে জড়িয়ে ধরল। বশীকরণ চিৎকার করে উঠল, না গুরুদেব, না, আমায় ক্ষমা করুন, আমায় মারবেন না গুরুদেব, আমাকে ক্ষমা করুন গুরুদেব। আমি দেখলাম একটা অদৃশ্য শক্তি বশীকরণকে শূন্যে তুলে আছাড় মারল। আমি আর এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ছাই মাখা অবস্থাতেই বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এলাম। পেছন থেকে তখনও বশীকরণের সেই অমানবিক চিৎকার ভেসে আসছে। আমি সারা রাত শ্মশানের ধারে একটা মন্দিরে লুকিয়েছিলাম। সকালে গ্রামের লোকের সঙ্গে ওই রায়বাড়িতে গিয়ে দেখি দোতলার ওই ঘরের মেঝেতে শুধু বশীকরণের রক্তমাখা জামাটা পড়ে আছে। শরীরের কোনো চিহ্ন নেই, একদম যেন হাওয়া হয়ে গিয়েছে। ওই অশুভ আত্মা ওর মাংস হাড় সব কিছুই নিয়ে চলে গেছে। আমি ওই দিনেই কলকাতায় ফিরে আসি। ডাক্তারও দেখিয়েছি, সাইকিয়াট্রিস্টও দেখিয়েছি। সবাই বলে এটা আমার হ্যালুসিনেশন। কিন্তু আজও আমার শার্টের বোতামটা খুললে, আয়নার সামনে দাঁড়ালে আমি দেখতে পাই বুকের ঠিক মাঝখানে সেই কালো হাতের ছাপ। সেটা আজও সমানভাবে জ্বলজ্বল করছে। আর সবথেকে ভয়ঙ্কর কথা কি জানেন? আজকাল রাতের বেলা যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আমি দেখি আমার নিজের ছায়াটা আমার থেকে একটু একটু হয়ে আলাদা নড়াচড়া শুরু করেছে। আর ছায়াটার দুটো চোখ জ্বলন্ত অঙ্গারের মতন লাল।
মানে বশীকরণের খেলা শেষ হলেও ওই অভিশাপ থেকে আমি আজও মুক্তি পাইনি।